আমার একটা দুনালা বন্দুক আছে। ১২ বোরের বন্দুক, ব্রিজ লোডিং, অর্থাৎ গাদা বন্দুক নয়। দেশি মিস্ত্রি এ বন্দুক তৈরি করেছে, কিন্তু এত সুন্দর জিনিস যে বিলেতি বন্দুকের চেয়ে কোনো অংশে খারাপ নয়। ১৫০ গজ পর্যন্ত তার পাল্লা, পয়েন্ট ব্ল্যাঙ্কে গান নয়। এই বন্দুক আমার বড় প্রিয়। পাখি শিকার করতে আমি ভালোবাসতাম। শীতকালে যখন খালে বিলে নানা জাতের হাঁস পড়তো, তখন আমি বন্দুক কাঁধে করে বার হতুম। সে সময় আমার সঙ্গী থাকতো কেবল আমার কুকুর পিন্টু। পিন্টু খাঁটি দেশি কুকুর। তার গায়ে এক ফোঁটাও বিলিতি রক্ত ছিল না। ইচ্ছে করলে তোমরা তাকে নেড়িকুত্তাও বলতে পারো। তার চেহারাটি ছিল রোগা, গায়ে ছিল সাদা কালো ছাপ, মুখটি ছুচলো, চোখে একটি লজ্জিত সংকুচিত ভাব। সত্যি কথা বলতে কি, পিন্টু খুব সাহসী কুকুর ছিল না। ভীমপাড়া দিয়ে যাওয়ার সময় তার লেজটি অলক্ষিতে পিছনের পা দুটির ভেতরে আশ্রয় গ্রহণ করত। আর পাড়ার কুকুরগুলো যখন ঘেউ ঘেউ করে তেড়ে আসতো, তখন সে কেবলই আমার পায়ে ঘেঁষে ঘেঁষে আসতো আর গলার মধ্যে গড় গড় শব্দ করত। দাদা বলতেন, শুধু দুধ ভাত খেতে খেতেই পিন্টুর সব সাহস মিইয়ে গেছে। কিন্তু সে যাই হোক, পিন্টুর একটা অসাধারণ গুণ ছিল। সে খুব ভালো মরা পাখি উদ্ধার করত। গুলি খেয়ে উড়ন্ত পাখি যেখানেই পড়ুক, জলে স্থলে কিংবা পাঁকের মধ্যে, পিন্টু ঠিক তাকে মুখে করে নিয়ে আসবে। ইংরেজিতে এই জাতের কুকুরকে বলে রিট্রিভার। একবার এক সাহেব পিন্টুর আশ্চর্য গুণাপনা দেখে ২০০ টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নিতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি দিইনি। যা হোক, শীতকাল এলেই আমরা দুজনে শিকারে বার হতুম। এমন অনেকবার হয়েছে যে পাখির সন্ধানে ঘুরতে ঘুরতে বাড়ি থেকে অনেক দূর চলে গেছি, ২-৩ দিন বাড়ি ফেরাই হলো না। আমার শিকারের সব তখন সকলে জানতেন, তাই উদ্বিগ্ন হতেন না। গত বছর শিকার করতে গিয়ে কি ব্যাপার হয়েছিল সেই কথাই আজ বলবো। খবর পেলুম শহর থেকে মাইল ২০ দূরে যে জেলা আছে, তাতে বিস্তর হাঁস পড়েছে। হাঁসগুলো আশেপাশে ধানক্ষেত ক্ষতি করছে। মন উৎসুক হয়ে উঠল। অঘ্রাণ মাস, বেশ শীত পড়েছে। একদিন সকালবেলা পিন্টুকে নিয়ে বেরিয়ে পড়ল। পাড়া গায়ে গাড়ি যাবার কোনো রাস্তা নেই। যেতে হলে এক গরুর গাড়ি চড়ে যেতে হয়। আমরা পায়ে হেঁটেই গেলুম, কারণ গরুর গাড়ি চড়ে কাঁচা রাস্তার ওপর দিয়ে ২০ মাইল যাওয়ার চেয়ে হেঁটে যাওয়া ঢের বেশি স্বাস্থ্যকর। অন্তত হাড়গুলো আস্ত থাকে। জলার নিকটবর্তী গ্রামে গিয়ে যখন পৌঁছলুম, তখন সন্ধ্যা হয় হয়। পশ্চিম আকাশে একটুখানি সোনালি আলো ঝিলমিল করছে। দূর থেকেই অসংখ্য হাঁসের কলকণ্ঠ শুনতে পাচ্ছিলুম। হাঁসের ডাক সকলের ভালো লাগে কিনা বলতে পারি না, কিন্তু আমার বেশ মিষ্টি লাগে। দেহের ক্লান্তি সত্ত্বেও মনটা আনন্দে নেচে উঠল। পিন্টুও আমাকে ঘিরে আনন্দে নাচতে লাগলো আর ঘেউ ঘেউ করতে লাগলো। গ্রামে বেশিরভাগই নিম্ন শ্রেণীর লোকের বাস, কিন্তু একটি ছোট্ট পোস্ট অফিস ছিল। তারই পোস্টমাস্টারের বাড়িতে আতিথ্য স্বীকার করলুম। তিনি ভারী ভদ্রলোক। গরম চা এবং প্রচুর জলখাবার দিয়ে আমাদের অভ্যন্তনা করলেন। গরম গরম খাদ্যদ্রব্য পেটে পড়তেই শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। নানা রকম কথাবার্তায় ক্রমে রাত্রি হয়ে গেল। পূবের আকাশ উদ্ভাসিত হয়ে পূর্ণিমার চাঁদ উঠল। আমি তখন পোস্টমাস্টারকে রেখে বললুম, আচ্ছা, এবার বেরোনো যাক। কোন দিক দিয়ে গেলে সহজে জলায় পৌঁছানো যাবে আমাকে দেখিয়ে দিন। আমার কাঁধে বন্দুক দেখেই পোস্টমাস্টার বুঝেছিলেন যে আমি শিকার করতে এসেছি, কিন্তু আমি যে রাত্রেই পাখি মারতে বেরোবো তা তিনি বুঝতে পারেননি। তিনি আশ্চর্য হয়ে বললেন, রাত্রিরে পাখি মারতে যাবেন? আমি বললাম, হ্যাঁ, রাত্রিরেই তো পাখি মারা সুবিধে। দেখছেন না কি সুন্দর চাঁদ ফুটেছে। পোস্টমাস্টার একটু ভয়ে ভয়ে বললেন, কিন্তু রাত্রিরে জলার দিকে যাবেন? সন্ধ্যার পর ওদিকে কেউ যায় না। সে কি, কেন? তিনি কুণ্ঠিতভাবে বললেন, ক্রিজারি মশাই
আমি চোখে কিছু দেখিনি, কিন্তু শুনতে পাই জলায় নাকি অপদেবতা আছে। আমি হেসে উঠলুম। "অ অপদেবতা? সে আবার কি?" তিনি বললেন, "তা জানি নে মশাই। তবে শুনেছি সরবনের মধ্যে নাকি পেত্নী আছে।" আমি হাসতে লাগলুম। বললুম, "তা থাক পেত্নী। আমার হাতে বন্দুক আছে। দেখলে সে নিজেই ভয়ে পালিয়ে যাবে।" তিনি মাথা নেড়ে বললেন, "বোধহয় উচিত নয়। একবার এক সাহেব আপনারই মতো রাত্রিরে জলায় শিকার করতে গেছিল। সে আর ফিরে আসেনি।" আমি বললুম, কোনো ভয় নেই। আমি ১১টার মধ্যেই ফিরে আসব। আপনি শুধু আমায় পথটা দেখিয়ে দিন।" তিনি তখন অনিচ্ছা ভরে গাঁয়ের সীমানা পর্যন্ত এসে আমায় জলা দেখিয়ে দিলেন। জলাটা সেখান থেকে মাইল খানেক দূরে। চাঁদের আলো তার উপর ঝকঝক করছে, আর ধোঁয়ার মতো অস্পষ্ট পাখির সারি তার উপর দিয়ে চলে যাচ্ছে। চাঁদনি রাতে জলের ধারে কিভাবে পাখি শিকার করতে হয় তা বোধহয় সকলে জানে না। অথচ ব্যাপারটা খুব সহজ। এমনকি দিনের বেলায় পাখি শিকার করার চেয়েও সহজ। রাত্রে জলার পাখিরা ভালো চোখে দেখতে পারে না, কেবলই উড়ে বেড়ায়, জলার এধার থেকে ওধারে যায়, আবার এধারে ফিরে আসে। তাই চাঁদ যখন গাছের ডগা ছাড়িয়ে ওঠে, তখন সেই চাঁদের দিকে লক্ষ্য করে বন্দুকে টোটা ভরে কোনো ঝোপের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়। পাখির ষাঁড় যখন ওপর দিয়ে উড়ে যায়, তখন চাঁদ লক্ষ্য করে বন্দুক ছুড়তে হয়। ছড়রা খেয়ে পাখিগুলো ধপ ধপ করে মাটিতে পড়ে। তখন কুকুর গিয়ে সেগুলোকে খুঁজে নিয়ে আসে। এরকম শিকারের সুবিধা এই যে পাখির পিছন পিছন ঘুরে বেড়াতে হয় না, এক জায়গায় দাঁড়িয়ে অনেক পাখি পাওয়া যায়। যা হোক, আমি আর পিন্টু আলোর ওপর দিয়ে জলার দিকে চললুম। বেশ একটু ঠান্ডা বাতাস দিচ্ছে, কিন্তু আমার গায়ে গরম কোটে হাওয়া ভালোই লাগলো। পকেটে গোটা ২৪ নম্বরের কার্তুজ নিয়েছিলুম। আশা ছিল তাতেই কাজ চলে যাবে। ক্রমে জলার ধারে এসে পড়লুম। এখানকার মাটি নরম, মাঝে মাঝে জল সরে গিয়ে আধ শুকনো পাঁকও রয়েছে। জলটা প্রকাণ্ড, একটা হ্রদ বললেও চলে, কিন্তু জল গভীর নয়। তার কিনারা ঘিরে বন সরবন জন্মেছে। মাঝখানেও স্থানে স্থানে সরের গাছ উঁচু হয়ে আছে। চাঁদের আলোয় সমস্ত দৃশ্যটা এমন অস্পষ্ট হয়ে আছে, যেন পৃথিবীর আদিম যুগের তন্দ্রাচ্ছন্ন প্রকৃতির চিত্র। দেখলে প্রাণের ভিতরটা কেমন জানি করে ওঠে। জলের কিনারা পর্যন্ত যাওয়ার কোনো দরকার ছিল না। চারিদিকে তাকিয়ে দেখলুম কতগুলো কাঁটা গাছের শুকনো ঝোপ ইতস্তত ছড়ানো রয়েছে। তারই মধ্যে একটা বেছে নিয়ে আমি তার আড়ালে গিয়ে দাঁড়ালুম। বন্দুকে টোটা ভরে পাখির জন্য তৈরি হয়ে রইলুম। এইবার পিন্টুর চালচলন লক্ষ্য করলুম। সে এতক্ষণ বেশ লাফালাফি করতে করতে আমার সঙ্গে আসছিল, কিন্তু এখানে এসে কেমন যেন জড়ো সড়ো হয়ে গেল। তার লেজটি করুণভাবে পায়ের মধ্যে প্রবেশ করল। সে শঙ্কিত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ক্ষীণ কুই কুই শব্দ করতে লাগলো। চারিদিকে চেয়ে দেখলুম অন্য কোনো কুকুর বা ভয়াবহ কিছু নেই। ভাবলুম জলার ধারে ঠান্ডা হওয়ায় নিশ্চয়ই তা শীত করছে, তাই অমন করছে। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠলুম। জলার কিনারা দিয়ে একটা খটখট শব্দ ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে, যেন একটা বিকট হাসির আওয়াজ। কিন্তু তখনই বুঝতে পারলুম যে অস্বাভাবিক কিছু নয়, সরবনের মধ্য দিয়ে হাওয়া বইছে। এই খটখট শব্দ ক্রমে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল, দূরে গিয়ে মিলিয়ে গেল। কিন্তু দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ তখনও সরবনের ভেতর দিয়ে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আমার ভারী হাসি পেল। এইসব শব্দ শুনেই বোধহয় গায়ের লোকেরা ভয়ে এদিকে আসে না। আবার শব্দ। এবারের শব্দ এমন অপার্থিব যে শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বহু দূরে জলার বুক থেকে একটা দীর্ঘ কান্নার সুর, যেন কোনো স্ত্রীলোক কেঁদে উঠল।
চারিদিকে প্রতিধ্বনি তুলে তার কান্না ক্ষীণ হয়ে গেল। জলাতে অনেক রকম পাখি আছে, মনে হলো হয়তো তাদের মধ্যে কেউ অমন করে কেঁদে উঠল। কিন্তু আমি অনেক পাখি মেরেছি, অনেক ঝিলে জঙ্গলে বেরিয়েছি, এরকম পাখির ডাক তো কখনো শুনিনি। একবার মনে হলো পাখি বটে তো। পিন্টুর দিকে তাকিয়ে দেখি সে আমার গা ঘেঁষে এসে বসেছে, তার শরীর থর থর করে কাঁপছে। আমি তার পিঠে হাত বুলিয়ে তাকে বললুম, কিছু ভয় নেই পিন্টু, ও পাখির ডাক। পিন্টু করুণভাবে আমার দিকে তাকালো, তারপর উঠে গায়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে ব্যগ্র চোখে আমার পানে চেয়ে রইল। কুকুর কথা কইতে পারে না, কিন্তু পিন্টু যেন পরিষ্কার আমায় বলল, ফিরে চলো, এ জায়গা বড় খারাপ, এখানে থাকতে নেই। হায়, পিন্টুর কথা যদি শুনতুম। হাতের ঘড়িতে দেখলুম 9টা বেজেছে। এই সময় আকাশে শনশন শব্দ শুনে মুখ তুলে দেখি এক ঝাঁক পাখি, বোধহয় মোর গাবিরা। মারণ মোর গাবিরা এত জোরে ওড়ে যে তাদের ডানায় সাই সাই আওয়াজ হয়, ওপর দিয়ে উড়ে যাচ্ছে। তৎক্ষণাৎ বন্দুক তুলে ফায়ার করল। চারিদিকে একটা বিকট প্রতিধ্বনি উঠল। তারপর ধপ করে একটা শব্দ হলো, বুঝলুম পাখি পড়েছে। পাখি পড়ার শব্দে পিন্টুর ভয় কেটে গেল। সে কান খাড়া করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর লাফাতে লাফাতে পাখি যেদিকে পড়েছিল সেদিকে ছুটল। পাখিটা 50 হাত দূরে একটা ঝোপের মধ্যে পড়েছিল। পিন্টু সেই ঝোপের কাছাকাছি গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, তারপর চো চো করে পালিয়ে এসে আমার জুতোর মধ্যে লুকিয়ে বসে পড়ল। আশ্চর্য হয়ে বললুম, কি হয়েছে পিন্টু, পালিয়ে এলি যে? তার গায়ে হাত দিয়ে দেখি ঘাড়ের রোয়া কাঁটার মতো খাড়া হয়ে উঠেছে। পিন্টু কখনো এরকম করে না, তাই ভারী আশ্চর্য হয়ে আমি নিজেই সেই ঝোপটার দিকে অগ্রসর হলুম। কাঁটা গাছের ঝোপ, পাতা নেই, তাই ভিতরে পরিষ্কার চাঁদের আলো পড়ছে। ঝোপের 10 হাতের মধ্যে গিয়ে আমিও থমকে দাঁড়িয়ে পড়লুম। দেখলুম মরা পাখিটা মাটিতে পড়ে রয়েছে, আর সাদা কাপড় পরা একটা স্ত্রীলোকের মূর্তি তার ওপর ঝুঁকে পড়ে যেন তাকে আগলে রয়েছে। এই সময় আবার সেই তীব্র কাতরোক্তি ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো। ভয়ের একটা শিহরণ আমার হাড় কাঁপিয়ে দিয়ে গেল। কেউ, মানুষ না আর কিছু। অমন করে কেঁদে উঠল কেন? ভয় দমন করে আমি জিজ্ঞাসা করলুম, কে? আবার সেই বুক ফাটা কান্না। আমি জড়মূর্তির মতো দাঁড়িয়ে রইলুম। ইচ্ছে হলো পালাই, কিন্তু পালাতে পারলুম না। আমার 2 চোখ সেই ঝোপের মধ্যে নারীর মূর্তির ওপর নিবদ্ধ হয়ে রইল। হঠাৎ নারী মূর্তি উঠে দাঁড়ালো, ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো। আমি তার মুখ দেখতে পেলুম না, সর্বাঙ্গ কুয়াশার মতো সাদা কাপড় দিয়ে ঢাকা। সে একটা হাত তুলে আমায় ডাকলো, তারপর নিঃশব্দে চলে যেতে লাগলো। খানিক দূরে গিয়ে সে ফিরে দাঁড়ালো, তারপর আবার হাত তুলে আমায় ডাকলো। আমার স্বাধীন ইচ্ছাশক্তি যেন একেবারে লুপ্ত হয়ে গেছিল। কলের পুতুলের মতো তার পিছন পিছন চললুম। পিন্টু এতক্ষণ অনেক দূরে পিছিয়ে ছিল, এবার সে ছুটে এসে আমার পা কামড়ে ধরল। ভয় তার গা কাঁপছে, শরীর যেন কুকড়ে ছোট হয়ে গেছে, তবু সে আমায় ফেলে পারাতে পারছে না। আমার পা কামড়ে ধরে পিছন দিকে টানতে লাগলো, যেন কিছুতেই আমাকে যেতে দেবে না। কিন্তু চুম্বকের আকর্ষণ লোহাকে যেমন টেনে নিয়ে যায়, আমিও তেমনি অন্ধভাবে সেই মূর্তির অনুসরণ করলাম। পিন্টু পদে পদে বাধা দিতে লাগলো, পায়ের কাছে পড়ে কেউ কেউ করে মিনতি জানাতে লাগলো, কিন্তু আমার গতি রোধ করতে পারল না। ক্রমে ক্রমে তলতলে নরম পাকের ওপর এসে পড়ল। সে যে কি ভয়ঙ্কর জিনিস তা বর্ণনা করা যায় না। আর এই পাকে আস্তে আস্তে ডুবে মরার মতো ভয়াবহ মৃত্যু কল্পনাও করা কঠিন। আমি কিন্তু কোথায় যাচ্ছি কিছুই জ্ঞান ছিল না।
কেবল সেই মূর্তির দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছিলুম। কিন্তু ক্রমে যখন পাকের মধ্যে হাঁটু পর্যন্ত ডুবে যেতে লাগলো, তখন দাঁড়িয়ে পড়ল। মূর্তি সামনের দিকে খানিক দূরে দাঁড়ালো, তারপর আবার সেই রক্ত জল করা আওয়াজ। এবার কিন্তু কান্না নয়, মনে হলো যেন একটা পৈশাচিক প্রতিহিংসার হাসি হাসছে। আমি আর এগিয়ে যাচ্ছি না দেখে মূর্তি ২-১ পা ফিরে এলো। খানিক দাঁড়িয়ে থেকে আবার আমাকে হাতছানি দিয়ে ডাকলো। ওদিকে আর বেশি এগোলে এই অতল পাকের মধ্যেই ডুবে যাব বেশ বুঝতে পারছি, কিন্তু তবু ওই হাতছানি অমান্য করার সাধ্য নেই। বন্দুকটা এতক্ষণ হাতেই ছিল, এবার ফেলে দিল। তারপর পাগলের মতো সেই পাকের ভিতর দিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলল। পিন্টু, এই সময় পিন্টু যে অদ্ভুত কাজ করলো তার জীবনেও কখনো ভুলব না। সে এতক্ষণ আমার পিছন পিছন আসছিল, কিন্তু যখন দেখলো আমি উরু পর্যন্ত কাদায় ডুবে যাচ্ছি, তখন সে হঠাৎ একটা বিকট চিৎকার করে আমার সামনে এলো। আমি দেখলাম তার সর্বাঙ্গে রোয়া খাড়া হয়ে উঠেছে, আর সে হিংস্রভাবে দাঁত বের করে সেই মূর্তির পানে ছুটে চলছে। সাদা মূর্তিটার সামনে পৌঁছে সে তার কণ্ঠ লক্ষ্য করে তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটা আর্ত কম্পিত চিৎকার পিন্টুর কণ্ঠ চিরে বেরিয়ে এলো। যাকে লক্ষ্য করে সে লাফ দিয়েছিল সেই মূর্তি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। পিন্টু কোথাও বাধা না পেয়ে কাদায় পড়ে গেল, আর উঠল না। আমি আত্মহারার মতো ছুটে গেলাম যেখানে পিন্টু পড়েছিল। সেখানে পাক তত গভীর নয়, তলায় শক্ত মাটি আছে। পিন্টুর নিশ্চল দেহ ২ হাতে তুলে নিয়ে দেখলুম তার দেহে প্রাণ নেই, সে মারা গিয়েছে। সেই যে ভয়ার্ত চিৎকার, তারই সঙ্গে পিন্টুর প্রাণবায়ু বেরিয়ে গেছে। চারিদিকে চেয়ে দেখলুম সেই সাদা মূর্তি কোথাও নেই, যেন জলাভূমি থেকে উত্থিত একটা দুষ্ট বাষ্প আবার জলাভূমিতে মিলিয়ে গিয়েছে। পিন্টু পিন্টু চিৎকার করে আমি তার কাদা মাখা শরীর বুকে জড়িয়ে নিয়ে অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সূর্যোদয়ের সঙ্গে জ্ঞান হলো। তখনও পিন্টুর মৃতদেহ বুকে জড়িয়ে আছি। সারা গা ব্যথা আর ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে একলা বাড়ি ফিরে এলাম। ক্রমে ক্রমে সেরে উঠলাম। এখনো মাঝে মাঝে শিকারে যেতে মন চায়। যখন মনে হয় পিন্টু আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে, দারুণ ভয়ে বুকের স্পন্দন থেমে গেছে, কিন্তু তবুও ভালোবাসা এক তিল কমেনি। তখন কান্নায় বুক ভরে ওঠে। পিন্টু সাহসী কুকুর ছিল না, কিন্তু দরকারের সময় তার মতো সাহস কজন দেখাতে পেরেছে। আজকের পর্বে আপনারা শুনলেন বিখ্যাত লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পিন্টু। আজকের আমাদের এপিসোডটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো গল্পের সঙ্গে।